সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মেহেরিকার মুখে দিবার নাম শুনে চমকে যায় রানা। আমতা আমতা করে মেহেরিকার উদ্দেশ্যে বলল, কে দিবা? বিয়ে কতটা করতে চলেছ? একজনকে করলে নামটা মনে রাখা উচিত ছিল। তুমি কি করে দিবাকে চিনো? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না, তবে হ্যাঁ, এই বিয়েটা আমি হতে দিতে পারি না। মেহেরিকার কথা শুনে হো হো শব্দে হেসে ওঠে রানা। কিছুক্ষণ হেসে সে বলল, দিবার কাছে কিভাবে প্রমাণ করবে? তুমি বলবে আর সে সহজেই বিশ্বাস করে নিবে? বোকা মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসে, বুঝছো? তাই তো বুঝতে পারিনি সে। এরকম কত মেয়ের সাথে আমি সম্পর্ক করেছি, শুধুমাত্র চৌধুরী বাড়ির মেয়ে বলে তাকে বেছে নিয়েছি আমি জীবন সঙ্গী করার জন্য। রানার কথা শুনে স্তব্ধ হয়ে যায় দিবা। নিজের কানে এসব শোনার পরেও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার পিকু এমন। মেহেরিকার কাছে কোনো সাড়া না পেয়ে রানা বলল, তোমার কিছু নেই রূপ ছাড়া, অপরূপা তুমি, আর তাই তোমাকেও বউ হিসাবে রাখতে আমার কোনো আপত্তি নেই। দীপাকে টাকার জন্য আর তোমাকে রূপের জন্য। তাছাড়া তোমার পেটে আমার বাচ্চা রয়েছে, কে বিয়ে করবে তোমাকে? আমি তোমাকে ভালোবাসি, তাই বলেছিলাম কি চুপচাপ আমার কাছে চলে এসো। দীপাকে বলবে, সে কিছু বিশ্বাস করবে না, তার চেয়ে ওকে সতীন হিসেবে মেনে নাও। কথাটি বলে আবারও হো হো শব্দে হেসে ওঠে রানা। আর সহ্য করতে না পেরে রানার উদ্দেশ্যে দিবা বলে উঠল, আমি সবটা বিশ্বাস করেছি। দিবার গলার স্বর শুনে চমকে যায় রানা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দীপা তুমি? আমি মেহেরিকাকে অসহায় পেয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়েছো তুমি। আমি তোমাকে ভালোবাসতাম বলে এটার সুযোগও নিতে চাইছো তুমি রানা? বল বুঝেছো তুমি দীপা, আমি তোমাকে অনেক ভালোবাসি। একটু আগেও আমি সেটা ভাবতাম, কিন্তু এখন প্রমাণ পেয়েও তোমার এই কথাটা কিভাবে বিশ্বাস করব বলো? আমি ভাবতে পারছি না তুমি এতটা নিচু মনের মানুষ। একটা মেয়ের জীবন নষ্ট করে কত সহজে আরেকটা মেয়েকে বিয়ে করতে চলেছো। লজ্জা করে না তোমার? তোমার মা বাবা জানলে কতটা কষ্ট পাবেন। কি নেই তোমাদের? ভালো পরিবারের ছেলে হয়েও এতটা খারাপ কাজগুলো কিভাবে করতে পারো তুমি? না রানা, আমার সাথে এটা করে তুমি পার পাবে না। আমি তোমাকে শাস্তি দিবই। আচ্ছা তাই কি করবে তুমি? পুলিশের কাছে যাব আমি। একজনকে প্রেগনেন্ট করে আরেকজনকে বিয়ে করার খুব শখ, তাই না তোমার? অনেক শখ, যাও না পুলিশের কাছে। কিভাবে কি প্রমাণ করবে শুনি? বড় জোর মেহেরিকার পেটে আমার বাচ্চা, এটা বলবে? কোথে কি ওকে বিয়ে করে নিব, তারপর ওর সাথে কি কি হবে সেটা তোমরা ভাবতেও পারবে না। প্রথমে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করব। এতক্ষণ আদি নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এই পর্যায়ে মেহেরিকার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে রানার উদ্দেশ্যে বলল, তুই এতক্ষণ যে কথাগুলো বললি সবগুলি অটোমেটিক রেকর্ড হয়ে গেছে, প্রমাণ আর কি লাগে? এবার কিভাবে বাঁচতে পারবি তুই? আমি বেঁচে থাকতে আমার মেহির আর আমার ছোট বোন দিবার কোনো ক্ষতি আমি হতে দিব না, আর তোকেও শাস্তি দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আদির কথা শুনে আর কিছু না বলেই রানা ফোনের লাইন কেটে সুইচ অফ করে দেয়। দিবা ফ্লোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি কি করে এত বড় ভুল করলাম মানুষ চিনতে? কি করে? তার পাশে বসে শান্ত গলায় আদি বলল, আমি রানা ভালো পরিবারের শিক্ষিত ছেলে, রানা ভালো পরিবারের শিক্ষিত ছেলে, একটা ভালো চাকরি এসে পেয়েছে। সত্যি বলতে কোনোভাবেই বোঝার উপায় নেই তার স্বভাব এতটা খারাপ। আর তুই তার সাথে মিশেছিস বা কতদিন? নিজেকে দোষী ভাবিস না, আল্লাহর কাছে শুকর আদায় কর। মেহেরিকার মাধ্যমে সত্যটা না জানলে আমার একটা চরিত্রহীন বাজে ছেলের সাথে তোর বিয়েটা হতো। দিবা দাঁড়িয়ে মেহেরিকার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও ভাবি, ভুল বুঝেছিলাম তোমায়। তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম। ভাবি তুমি রানাকে ছাড়বে না, উপযুক্ত শাস্তি তাকে তুমি দেবে। আমি আর ভাইয়া তোমার পাশে থাকবো। দিবার কথায় সম্মতি জানিয়ে আদি বলল, মেহের, এই ছেলেকে শাস্তি না দিলে আরো অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করবে সে। শাস্তি দিবে না তাকে? মুখে হাসির রেখা ফুটিয়ে মেহেরিকা বলল, দিব। মেহেরিকার কাছে সম্মতি পেয়ে আদি তার ফোন বের করে ডায়াল করে তার পরিচিত এক বড় ভাইয়ের নাম্বারে, যে পেশায় পুলিশ। হ্যালো ভাইয়া। জি ভালো আছে। আমার একটু সাহায্য দরকার ছিল। তুমি থানায় আছো? সরাসরি দেখা হলেই তোমাকে বলতে চাচ্ছিলাম, আর এই সাহায্যটা একমাত্র তুমিই করতে পারো আমায়। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে মেহেরিকার উদ্দেশ্যে আদি বলল, রানার বাপের শাস্তি ওকে ভোগ করতে হবে। কুলসুম হকের পাশে বসে গায়ে হাত দিতে রাজি বুঝতে পারে তার শরীর অনেক গরম। তার মায়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে কিনা এসব অভিনয় ভেবেছে। নিজের উপরে নিজেরই ঘৃণা হচ্ছে রাজীবের। না হতে পেরেছে সে ভালো প্রেমিক,
আর না হতে পেরেছে ভালো সন্তান। চোখজোড়া মিটিমিটি করে খুলে কুলসুম হক দেখলেন তার ছেলের চোখে পানি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তিনি বললেন, চোখজোড়া হাত দিয়ে মুছে রাজীব বলল। রাজীবকে চুপ থাকতে দেখে কুলসুম হকেরও কষ্ট হচ্ছে। রাজীবের পাশেই তিনি সুপ্তিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। সুপ্তির দিকে তাকিয়ে তিনি বললেন, রাজীব, আম্মা কেমন লাগছে তোমার? আমি ঠিক আছি, কিন্তু তুই ঠিক নেই। আমি জানি আমি যা করেছি ঠিক করিনি। আমি তোকে নিয়ে ভেবেছিলাম আর শক্তিকে নিয়ে ভেবেছি, কিন্তু মেহেরিকাকে নিয়ে ভাবিনি। কি ভাববো বল? সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। মেহেরিকার জন্য আমাদের মাথা নিচু হবে এটা আমি মানতে পারিনি। মেহেরিকাকে আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। তোর পাশে আমি শক্তিকেই দেখতে চাই রাজীব, কিন্তু আজ বলবো, যেহেতু জীবনটা তোর, সিদ্ধান্তটা তোর নেয়ার অধিকার আছে। আমি তোর উপর কিছু চাপিয়ে দিতে চাই না। সবটা ভেবে দেখ, শেষবারের মতো তুই যা সিদ্ধান্ত নিবি আমি তা মেনে নিব। দুপুরের খাওয়ার পর নিজের রুমে এসে আদি দেখতে পায় বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছে মেহেরিকা। আদি তার দিকে এগিয়ে তার পাশে বসে বলল, কি ভাবছো? তুমি এত ভালো কেন? এটা ভাবছো? হুম। যাক বাবা, আমাকে নিয়েও ভাবো তাহলে তুমি। মুচকি হেসে আদি চোখের দিকে তাকিয়ে মেহেরিকা বলল, ঘেন্না করছে না আমায়? কেন? আমার মাঝে অন্যজনের সন্তান রয়েছে তাই। এতে যদি তোমার হাত থাকতো তাহলে ঘৃণা অবশ্যই করতাম। হুম। আমি কি রাজীবের সাথে একবার কথা বলে দেখবো? লম্বা একটা দম ফেলে মেহেরিকা বলল, তার আর প্রয়োজন নেই। আসলে রাজীবের কোনো দোষ নেই। ও কেন অন্যের সন্তানকে নিজের সন্তান বলবে? তাছাড়া সেদিন হসপিটালে রাজীব বলেছিল, ও বলার পরেও ওর মা এটা বিশ্বাস করবে না এটা ওর সন্তান। আর বিশ্বাস করলেও উনি খুব কষ্ট পাবেন। বিয়ের আগেই আমরা এমন কিছু করেছি শুনে। এসবের জন্য রানার সন্তানকে রাজীব নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছে না। কোনোদিন বলেছে রাজীব এসব? কাল এখান থেকে চলে গিয়েছিলাম রাজীবের কাছে আমি। শরীর খারাপ করায় সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানেই জানতে পারলাম প্রেগনেন্ট আমি। আর ওখানেই রাজীবের আম্মাকে আনা হয়। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কাল নিজ চোখে দেখেছি আন্টির শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে আসলেই তো কে মেনে নেবে আমাকে? রাজীবের দোষ নেই। এভাবে সে আমাকে মানতে নারাজ। আর তাই আমিও অনিকার বাসায় গিয়ে উঠি। তুমি রাজীবকে ভালোবাসো তাই না? তাকে বলছো, সে নিশ্চয়ই তোমাকে মেনে নেবে। মৃদু হেসে মেহেরিকা বলল, নিবে, তবে শুধু আমাকে, বাচ্চাটাকে নয়। নিজের রুমে পায়চারি করে মায়ের কথাগুলো আওড়াতে থাকে রাজীব। বারবার একটা কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। মেহেরিকার জন্য আমাদের মাথা নিচু হোক এটা আমি মানতে পারিনি। মায়ের বলা কথাটা না চাইতেও বারবার তার কানে বেজে চলেছে। তবে ভুল কি বলেছে তার মা? প্রত্যেকের একটা ইচ্ছা থাকা স্বাভাবিক। মেহেরিকা যদি সত্যি তাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই সে তার কথা মেনে তার কাছে চলে আসবে। অন্যায় কি চেয়েছে সে? অন্যের পাপের ফসলটা বিনাশ করতে বলে কি ভুল? নিশ্চয়ই নয়। সারা জীবন এই পাপের বোঝা বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। মেহেরিকাকে বোঝালে সে নিশ্চয়ই বুঝবে। ঠান্ডা মাথায় ভালো করে বোঝালে সে অবশ্যই তার ভালোবাসাকে বেছে নিবে, ওই পাপের ফসলকে নয়। মনে আশা নিয়ে রাজীব ডায়াল করে মেহেরিকার ফোন নাম্বারে। ফোন বেজে উঠল মেহেরিকার। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে উঠল। কোনো মতে নিজেকে শক্ত করে রিসিভ করে বলল, হ্যালো রাজীব। ভালো আছো মেহের? খুব ভালো। কেন? কেন জানো? আমার অপরাধীদের শাস্তি দিতে পারবো আমি। কিভাবে? আদিয়াদ আমায় সাহায্য করবে বলেছে। আর তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও জোগাড় করে দিয়েছে। কে সে? অপরাধীর পরিচয় জানতে চাইছো? এতদিন পর? যাক, ওর নাম রানা। যে ছেলেটিকে রেস্টুরেন্টে মেরেছিলে তুমি, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমার সাথে এসব করেছে। রানার কথা শুনে হতবাক হয়ে যায় রাজীব। রানা সামান্য মারামারি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করবে তার মাথায় আসেনি। লম্বা একটা দম ফেলে রাজীব বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন রানাকে শাস্তি দেওয়ার কি প্রয়োজন মেহের? সবকিছু সবার সামনে চলে আসবে। তার চেয়ে বরং তুমি ওই পাপটাকে ফেলে আমার কাছে চলে আসো। কোন পাপ? রানার পাপ। মেহেরিকার কাছে কোনো সাড়া না পেয়ে রাজীব বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি মেহের। আম্মাও বলছে আমার মত মেনে নেবেন তিনি,
কিন্তু আম্মা এটাও বলেছে তোমার জন্য তার মাথা হেঁট হোক, সেটা তিনি চান না। তাছাড়া আমি নিজেও এই বাচ্চাটাকে মানতে পারবো না, চোখের সামনে ওর বড় হয়ে ওঠা মানতে পারবো না। অন্যজনের পাপকে তুমি আগলে রাখবে সেটাও আমি মানতে পারবো না। তাই তোমার একটা কথা রাখতে হবে মেহের, শুনছো মেহের? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। তুমি আমাকে ভালোবাসো তাই না? হুম। তাহলে আমার আর এই অনাগত বাচ্চার মাঝে আজ যে কোনো একজনকে বেছে নাও তুমি। আমি জানি তুমি আমাকেই বেছে নেবে। মৃদু হেসে মেহেরিকা বলল, আমি তোমাকে ভালোবাসি, তাই কেউ তোমাকে মারতে বললে মারতে পারবো না। তেমনি আমি আমার অনাগত সন্তানকে ভালোবাসি, সে আমার অংশ। তার বাপ পাপি বলে তাকে তুমি পাপ কিভাবে বলতে পারো? আমার পরিচয় বড় হবে সে। আমার কাউকে দরকার নেই রাজীব। এত এত ভেবো না তুমি। সুপ্তিকে বিয়ে করে নাও। আমি তো রানাকে শাস্তি দিবই। ও শুধু আমার জীবন নিয়ে নয়, আরও অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করেছে। যা বলছো ভেবে বলছো তো? আমি কিন্তু আর ফিরে আসবো না তোমার কাছে। ভাবাভাবির কিছু নেই, একে আমি আমার অংশ ভেবেছি, কারো পাপ নয়। আজ তাহলে আমার চেয়েও এই সন্তান তোমার কাছে বড় হয়ে গেল। মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে রাজীব বলল, ভালো দেখো মাহের। তুমিও। ফোনের লাইন কাটতেই চোখ পেয়ে পানি পড়তে থাকে মেহেরিকার। এতক্ষণ যাবৎ রাজীবকে বলা মেহেরিকার কথাগুলো শুনছিল আদি। তার দিকে তাকিয়ে আদি বলল, মন শক্ত করো মেহের। দীর্ঘ একটা শ্বাস ফেলে মেহেরিকা বলল, করেছি। হঠাৎ সালেহা চৌধুরী তাদের রুমে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আদি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? রানার বাবা ফোন দিয়েছিল। রানা নাকি ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। মেরিন ড্রাইভ রোডে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। মায়ের মুখে কথাটা শুনে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। তার দিকে তাকিয়ে আদি বলল, তুমি গিয়ে দিবাকে দেখো, ছেলেটাকে ভালোবেসেছিল সে। আমি গিয়ে দেখে আসি ঘটনা সত্যি নাকি। সালেহা চৌধুরী ও মিরির সাথে মেহেরিকা প্রবেশ করলো দিবার রুমে। তারা দেখলেন আমজাদ চৌধুরী দিবার পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন তাকে। মারে, আমাদের জীবনে কখন কি ঘটেছে কেউ বলতে পারে না। বিয়েটা হয়ে যাওয়ার পর তার মৃত্যু হলে তোকে কিভাবে ভেবে দেখেছিস? আল্লাহ যখন ভালোর জন্যই করেন। ওর হাত শেষ হয়ে গেছিল, এত কার হাত নেই। তুই এভাবে ভেঙে পড়িস না মা, তোর জন্য ভালো ছেলে খুঁজে আনবো আমি। চোখ বেয়ে পানি পড়ছিল দিবার। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে নিয়ে ভেবো না বাবা, আমি ঠিক আছি। আর একটা কথা রাখবে বাবা? মা বল। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, এখন বিয়ে করতে চাই না। আলহামদুলিল্লাহ, আমিও সবসময় এটাই চেয়েছি। তোকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া আমার কোনো ইচ্ছাই ছিল না। রান্নাকে দেখতে যাবি? না। ঠিক আছে। আমজাদ চৌধুরী চলে যাওয়ার পর সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে দিবা বলল, আমি ঠিক আছি মা, ভেবো না আমায় নিয়ে। ঘড়িতে সময় রাত 8টা। বারান্দায় দাঁড়িয়ে আছে মেহেরিকা। তার পাশে এসে আদি বলল, কত অদ্ভুত কিছু কিছু মানুষের জীবন, তাই না? হুম। রানাকে আমরা শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর তরফ থেকে সে শাস্তি পেয়েছে। আর ভাগ্যিস দিবা সবটা জেনেছিল ওর সম্পর্কে তোমার কাছ থেকে, তিনি নিজেকে সামনে নিতে পেরেছে। নাহলে ভালোবাসা মানুষকে হারানোর কষ্ট সহজে ভুলতে পারতো না। এখন এক প্রতারককে সে সহজে ভুলে যেতে পারবে। মেহেরিকা কোনো কথা বলার আগে আদির ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে দেখলো সানিয়ার ফোন। হ্যালো। ভালো আছো আদি? তুমি? আছি ভালো। আগামী সপ্তাহে আমার বিয়ে। কি বলো? মাত্রই ঠিক হলো। আর সাথেই তোমাকে জানালাম আমি। মেহেরিকাকে অবশ্যই আগে জানাতে চেয়েছি, কিন্তু ওর ফোন বন্ধ পাচ্ছি। ওর শরীরটা আসলে ভালো না। ও আচ্ছা, বাবা যাবেন তোমাদের বাসায় দাওয়াত দিতে। আসতে হবে কিন্তু আমার বিয়েতে তোমাদের। আগে বলো বিয়ে কার সাথে? ওই পাথরের সাথেই তো? ফোন রাখার পর আদির দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, আমারও কাজ শেষ তাহলে। সানিয়ার বিয়ে, আমি যেতে পারি এখন? বিয়ে হওয়ার পরেই না হয়? না প্লিজ, আপনাকে কোনো টাকা দিতে হবে না। আমি চলে যেতে চাই। মিথ্যে মায়ের বাঁধনে আর আটকে থাকতে চাই না আমি। এভাবে সবাইকে আর ঠকাতে পারছি না আমি। কোথায় যাবে? জানি না। আর কোনো কথা না বলে আদি বেরিয়ে যায় রুম ছেড়ে। রাজীবের রুমে গিয়ে সুপ্তি তার হাতে সিগারেট দেখে বলল, সুপ্তির কথা শুনে রাজীব সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে তার দিকে এগিয়ে এসে বলল, আমাকে আর রাজীব ভাই না বললেই নয় কি? অবাক চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে সুপ্তি। শুধু রাজীব?
নতুন করে জীবনটা শুরু করতে চাই সুপ্তি। সাহায্য করবি তুই? আমার মন থেকে মেহের নাম মুছে দিতে পারবি তুই? সালেহা চৌধুরী আচমকা মেহেরিকার রুমে এসে বললেন। এত বড় কথাটি আমার কাছ থেকে কিভাবে লুকালে? বিছানার উপরে বসেছিল মেহেরিকা, তাড়াহুড়ো করে দাঁড়িয়ে এসে বলল, কি হয়েছে মা? তুমি প্রেগনেন্ট আমায় বলোনি কেন? মেহেরিকা কিছু বলার আগেই তিনি আবারও বললেন, যেভাবে যা হওয়ার হয়েছে, আমার ঘরে নাতি নাতি আসতে চলেছে, এতেই আমি মহাখুশি। আমি যাই, মিষ্টির ব্যবস্থা করি। সালেহা চৌধুরী কথাগুলো বলে চলে গেলেও মেহেরিকা কিছু বুঝতে পারল না তার কথা। আদি তাদের কি বলেছে? এক্ষুনি আদিকে জিজ্ঞেস করা দরকার। এই ভেবে মেহেরিকা আদির খোঁজে বেরিয়ে পড়ে রুম থেকে। আমি তো শুরুতেই বুঝতে পেরেছিলাম এমন কিছু নিশ্চয় হয়েছে, যার কারণে এভাবে হুট করেই বিয়েটা করছিস তোরা। কিন্তু তোর বিয়েটা আগে যে এসব করবে আমি ভাবতে পারিনি। আমজাদ চৌধুরীর মুখে এসব কথা শুনে আদি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আরো বললেন, সিসি, আমার ছেলে হয়ে বিয়ের আগে এসব করলি তুই? আদি কিছু বলার আগে সালেহা চৌধুরী তাদের মাঝে এগিয়ে এসে বললেন, ভুল হয়ে গিয়েছে বাচ্চাগুলোর, কিন্তু ভুলটা শুধরে তারা তো বিয়ে করে নিয়েছে নাকি? তুমি বুঝতে সালিহা আরো কত বড় অপরাধ করছে? বুঝেছি, কিন্তু এখন চেঁচামেচি করে রাগ দেখিয়ে কি লাভ? তার চেয়ে বরং যে আসতে চলেছে তার জন্য শুভকামনা করাটাই উচিত নয় কি? খানিকক্ষণ চুপ থেকে আমজাদ চৌধুরী বললেন, হুম। মিলিও তাদের মাঝে ছুটে এসে বলল। তার কথা শুনে আদি বলে উঠল, এইভাবে একদম আমার পুচকির পেছনে লাগবে না তুমি। মিলির কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল সকলে। দূর থেকে এসব দেখে নিজের রুমে এগিয়ে যায় মেহেরিকা। আদির রুমে প্রবেশ করে দেখতে পেল মেহেরিকা বিছানার উপর বসে কাঁদছে। তার পাশে বসে আদি বলল, এভাবে চলে এসেছে কেন? তুমি আমায় দেখেছো? হুম, তুমি কেন বললে এসব? কেন সব দোষ নিজের ঘাড়ে নিলে? দয়া দেখাচ্ছ আমায়? মেহেরিকার কথা শুনে মৃদু হেসে আদি বলল, একদমই না। আমি তোমাকে ভালোবাসি, বলেছিলাম না? হুম। ভালোবাসি বলেই করেছি এসব, কারণ আমি তোমাকে হারাতে চাই না। সবাইকে ঠকানো হবে। আমি যখনই অনাগত সন্তানটিকে নিজের সন্তান হিসেবে মেনে নিচ্ছে, তাহলে কি করে ঠকানো হয় বলতে পারো? মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে আদি বলল, আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু যাকে ভালোবাসতে তার কাছে যেতেও আমি তোমাকে আটকাইনি। তবে আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে আমার কাছে। এই দেখো, আমার বিশ্বাসের জোরেই তুমি আজ আমার পাশে। আমি সবটা মেনে তোমার পাশে থাকতে চাই মেহের। তাহলে তুমি সবটা ভুলে কেন আমার সাথে নতুন করে সবকিছু শুরু করতে পারো না? যাক, আমি তোমার জোর করবো না, তবে বাড়ির সকলে তোমার অনেক ভালোবাসে। কত খুশি হচ্ছে তারা, দেখেছো তুমি? কিন্তু নিজের জীবনটা আমার মতো মেয়ের সাথে জড়ানোটা ঠিক হবে? তোমার অনেক ভালো মেয়ে পাবে তুমি। তোমার মতন পাবো না। আমার খুশি তোমাতে, আমার তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই। এখন তুমি যে ভালো মনে করো করতে পারো, তবে হ্যাঁ, আমার মতে তোমাদের কেউ ভালোবাসতে বা ভালো রাখতে পারবে না। তোমাদের? তুমি আর তোমার অনাগত সন্তান। ছলো ছলো দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল, কপালে এত সুখ সইবে তো আমার? আসতে দিলে কই সুখ এখনো? একসেপ্ট করেই দেখতে একবার আমার প্রপোজালটা। আদির কথা শুনে মেহেরিকা হেসেই চলেছে। তার হাসির দিকে তাকিয়ে আদি বলল, এই হাসিটা আজীবন দেখতে চাই। সুযোগটা দিবে প্লিজ। নকল বউ থেকে আসল বউ হবে আমার। মুখে হাসির রেখা ফুটিয়ে ছলো ছলো নয়নে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলল। মেহেরিকার জবাব হ্যাঁ শোনা মাত্রই আদি তার হাত ধরে বলল, এবার বলো আমাদের মেয়ের নাম কি হবে? মেয়ে। মেয়ে। কিভাবে বুঝলে মেয়ে হবে? আরে আমি বাবা বলে কথা, বুঝতে পেরেছি। বলো না এখন নাম কি রাখবে? তোমার নামের সাথে মিলিয়ে কিছু রাখি? না, দুজনের নামের সাথে মিলিয়ে রাখো। পেছন থেকে দিবা বলে উঠল, আদ্রিকা কেমন হয়? দিবার দিকে তাকিয়ে আদি বলল, দরজার আরিবিতে ভাই ভাবের কথা শোনা হচ্ছে। ভেতরে ঢুকতে ঢুকতে দিবা বলল, আমার এত শখ নেই, এদিকে এসেছিলাম তোদের কথাটা কানে এসেছে তাই বললাম। যাক, আদি প্লাস মেহেরিকা আদ্রিকা কেমন হলো নামটা? বাহ, দারুণ। এ না হলে আমার বোন তুই। আদ্রিকার ফুপিও আমি। ভাবি তুমি বলো কেমন হয়েছে নামটা? দিবার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, খুব সুন্দর। সত্যি? ধন্যবাদ তোমায় এভাবে আমার পাশে থাকার জন্য। ভাবি তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে আমি রানা নামক ব্যক্তিটার আসল পরিচয় কখনোই জানতে পারতাম না। এসব বাদ দাও, তোমাদের বিয়ে কখন সেটা বলো। সালেহা চৌধুরী মিষ্টির প্লেট হাতে নিয়ে ভেতরে আসতে আসতে বললেন, পারবি?
মানে ভাইয়া, ভাবিরও তো জমজমাট করে বিয়ে হয়নি, এটার কথাই বলছিলাম। আমার নাতি নাতনি আগে সুস্থভাবে জন্ম নিক, তারপর না হয় বড় করে অনুষ্ঠান করে আবার বিয়ে দেবো আদি আর মেহেরিকার। কি বলিস তোরা? মুচকি হেসে মেহেরিকা বলল, আপনি যা ভালো বোঝেন মা। এই প্রথম কোনো বাচ্চার মা বাবার বিয়ে দেখেছে, তাই না মেহের? আমাদের ফুল গতকাল আমাদের বিয়েতে কত মজা করেছে, দেখেছো? সবার কোলে চড়ে চড়ে। হুম। জানো আদিয়াত, সবটাই যেন আমার স্বপ্ন স্বপ্ন লাগছে। ভেবেছিলাম আমার মা অন্তত ঝামেলা করবে, কিন্তু তিনিও কত সহজভাবে বলল, যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না, যা হচ্ছে তা যেন ধরে রাখতে পারি। উনিও বুঝি সৎ মা থেকে মা হয়ে উঠতে পারলো। তুমি তো সবসময় এটা চেয়েছিলে, তাই না? হুম। মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল, এই যে আমার ফুল, এই যে আমার ফুল, আপুর কোলে আসবে। আদির কথা শুনে মুচকি হেসে মেহেরিকা বলল, তুমি ওকে আদ্রিকা ডাকোই না, খেয়াল করেছি আমি। হুম, আমি ওকে ফুল ডাকি। কলঙ্কের ফুল বলে? মৃদু হেসে আদি বলল, না, ও আমাদের ভালোবাসার ফুল, আর ও আমার ফুল কুমারী। ফুল সবসময় পবিত্র হয়, জানো না? হুম। আর কখনো এসব ভুলবে না তুমি। আদির চোখের দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আদিয়াত, হুম। ভালো না বেশি পারলাম না তোমায়, ভালোবাসি।